ফ্রিল্যান্সিংয়ের জার্নিটাতে আমি বিভিন্ন সময় স্ট্রাগল ফেস করি, যে প্রোফাইল চলে যাওয়া, সাসপেন্ড হওয়া, এগুলোর কারণে অনেক সময় আনসার্টেন একটা সময় পাস করি। 2015 বলতে পারেন আমি মোটামুটি কাইন্ড অফ বিজনেস শিখছি, কীভাবে আসলে পিপল ম্যানেজ করতে হয়, কীভাবে প্রসেস ডেভেলপ করতে হয়, কীভাবে আসলে ডেলিগেট করতে হয়। প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাস উইথ এমআরএইচ সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথমআলো.com আপনাদের সাথে আছি আমি অ্যাজ ইউজুয়ালি মোহাম্মদ রিদওয়ানুল হক, নন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের এপিসোডের থিম হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে সিস্টেম বিল্ডিং, বিটুপিআই গ্রুপের বিবর্তন এবং তাদের ভবিষ্যৎ ভাবনা। আমাদের সঙ্গে আছেন আজকে বিটুপিআই গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। আমাদের আজকের সেশনটি ইজ নট অল অ্যাবাউট দ্য সাকসেস স্টোরি, রাদার আজকে আমরা ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা বলবো। মিস্টার মনির হোসেন, আমার সাথে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মনির, সিন্স আই নো ইউ, নিজের দক্ষতা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করলেন। মাশাআল্লাহ, বাই দিস টাইম আপনি একটি বড় ইকোসিস্টেমের নেতৃত্ব দিয়েছেন। বিটুপিআই গ্রুপের যাত্রাটা সংক্ষেপে শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে 2013-এ প্রথম ফ্রিল্যান্সিং শুরু করে জব চলে যাওয়ার পরে, সো তারপর 2013 সাল থেকে আমি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করি। তখনকার সময় ওডেক্স এবং ইল্যান্স মার্কেট প্লেসে। আচ্ছা, তো এই ফ্রিল্যান্সিংয়ের জার্নিটাতে আমি বিভিন্ন সময় স্ট্রাগল ফেস করি, যে প্রোফাইল চলে যাওয়া, সাসপেন্ড হওয়া, এগুলোর কারণে অনেক সময় আনসার্টেন একটা সময় পাস করি। 2015 আপনি 13তে জার্নি শুরু করলেন। 13তে শুরু থেকে 14, 15, 16। সো 15 সালের শেষের দিকে এসে এক সময় আমার দীর্ঘ সময় বসে বসে রাতে কাজ করা, তারপরে আমি দেখা গেলো সারাদিন ঘুমাচ্ছি, তো শরীরে ডিটোরেট হলো, তো ওটার কারণে ব্যাক পেন শুরু হলো। তো এই ব্যাক পেনটা 2015 সাল থেকে 17 পর্যন্ত দীর্ঘ একটা সময় আমি সাফার করলাম। তখন আমার ইনকাম সিগনিফিকেন্টলি ড্রপ করলো। যেখানে আমি মান্থলি $5,000, $6,000, $8,000 কামাইতাম, সেখানে আমার ইনকাম $800 নেমে গেল মান্থলি। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি যেই কাজটা করি আর যে স্টাইলে করি এটা সাস্টেনেবল না। আমাকে আমি যদি এটাই করতে চাই তাহলে আমাকে ডিফারেন্ট ওয়েতে করতে হবে, যে আমার 8 ঘন্টার বেশি কাজ করতে হবে না, এবং আমি যাদেরকে দিয়ে কাজ করবো তারাও 8 ঘন্টার বেশি কাজ করবে না। সো ওইরকম একটা থিঙ্কিং থেকেই কিন্তু এই যে প্রথম কোম্পানি আমার বিডি কলিং আইটি লিমিটেড আমরা শুরু করি 2017 সালে। আচ্ছা, সো 2013তে শুরু করলেন, 17তে কোম্পানি ফর্ম করলাম। 4 বছরের জার্নি। 4 বছরের জার্নি। এই 17 থেকে 20 বলতে পারেন আমি মোটামুটি কাইন্ড অফ বিজনেস শিখছি, কিভাবে আসলে পিপল ম্যানেজ করতে হয়, কিভাবে প্রসেস ডেভেলপ করতে হয়, কিভাবে আসলে ডেলিগেট করতে হয়, কিভাবে আসলে কাজ কেপিআই অ্যাচিভ করতে হয়, এই জিনিসগুলো শিখলাম। শেখার পরে কিভাবে শিখলেন? এটা আসলে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি আর কন্টিনিউয়াস লার্নিং, তারপরে এই যে সিএক্সওতে কোর্স করলাম রিসেন্টলি, ইভেন শিখার তো শেষ নেই। রিসেন্টলি আমি কর্নেল ইউনিভার্সিটিতে একটা কর্নেল এসইএলপি বলে সিনিয়র লিডারশিপ এক্সিকিউটিভ প্রোগ্রাম, ওটাও কন্টিনিউ করছি। সো শিখাটা আমার সবসময় প্রয়োজনীয় করতে হয়েছে রেগুলারলি, এটা আমার ইনবিল ফিচার। সো এই করতে করতে শিখতে শিখতে দেখলাম যে যখন কোভিড চলে আসলো, তখন কোভিডের সময় তো সারা দুনিয়ার শাটডাউন। তো আলহামদুলিল্লাহ কোভিডের সময়টাতে আমাদের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে, কারণ সবাই ঘরে চলে গেছে। ইউএসএ, ইউরোপের মার্কেটের লোকজন বেশি কাজ তখন আউটসোর্স করছে, যেটা তখন আমরা গ্রেপ করতে পারছিলাম মার্কেটে। কারণ আমি তখন একটা কাজ করছিলাম যে বনশ্রীতে, আমার এখনও মনে আছে, যে টিমটা বনশ্রীর যেই অফিস, 2টা ফ্লোরে আমার অফিস ছিল, আমি ওই 2টা ফ্লোরের মধ্যে লোকজন 24/7 রেখে দিতাম। তারা এখানেই থাকবে, এখানেই ঘুমাবে, এখানেই খাবে, এখানে বাজার হবে, এখানেই কাজ করবে। আচ্ছা, বনশ্রীতে, সেটা বনশ্রী অফিসে। তো প্রথমে আমি এইভাবে করলাম। এইখান থেকেই মানে উইদিন ভেরি শর্ট টাইম আমার একটা গ্রোথ হলো, যে যেখানে আমার লোকজন ছিল প্রথমে বনশ্রীতে যাওয়ার সময় 30 জনের মতো, 25 থেকে 30, আর এটাই হয়ে গেল 400 জন। দ্যাট ওয়াজ ব্যাক ইন 2020। জি, 2020। তারপর 2020 কোভিডের সময়ের মাঝখানে, কোভিডটা তো চললো আমাদের অলমোস্ট 2 বছর আমরা সাফার করলাম। ওই সময় প্রায় আমাদের 400 জন লোক হয়ে গেল। 30 to 400। হ্যাঁ, 30 to 400। তো দ্যাট ওয়াজ দ্য জাম্প। তারপরে আসলে আমি প্রসেস বিল্ডিং শিখলাম, কিভাবে আসলে ভিশন সেট করতে হয়, কিভাবে কেপিআই সেট করতে হয়, কিভাবে আসলে স্ট্র্যাটেজিক্যালি আপনার গোলটাকে ছোট ছোট মানে মডিউলে ভাগ করে আপনাকে একটার পিছনে দৌড়াইতে হবে। সো এই জিনিসগুলো আমি আস্তে 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 করে করতে 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 এই যে আজকে আলহামদুলিল্লাহ এখন আমাদের 4,000+ এমপ্লয়িজ। 30 to 4,000। 30 to 4,000 একটু একটু করে শূন্য বাড়ছে। জি স্যার। 22টা এসবিইউ, এবং আমরা 22টা এসবিইউ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এবং প্রায় আমরা 85,000 প্রজেক্ট ডেলিভারি দিচ্ছি, সবগুলো এসবিইউর টোটাল
ভ্যালুস যদি বলি, Okay. এবং এটা অনেকে আবার একটু আনবিলিভেবল মনে করতে পারে 85,000 প্রজেক্ট কীভাবে হয়। হ্যাঁ 85,000 প্রজেক্ট মিনস $10 প্রজেক্টও আছে এখানে, $10,000 প্রজেক্ট আছে, $1,00,000 প্রজেক্ট আছে। সো আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন। কোনো একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি এটা পারবা কিনা, আমি কখনোই না বলি না। সো আপনার কাছে ক্লায়েন্টই ইম্পর্টেন্ট, ভ্যালুটা ইম্পর্টেন্ট, কত টাকার টাকাটা পরে দেখা যাবে, কারণ ইট ইজ এ অ্যাকাউন্টিং তো আমরা পরে করি। কারেক্ট। আগে আমরা সার্ভিস ডেলিভারি দেই, ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করি, ক্লায়েন্ট হ্যাপি হয়, তারপর টাকা ফলো করে। সো টাকা ইজ নট এ বিগ ডিল, টাকা আসবে। থ্যাংক ইউ সো মাচ। মনির, এখানে আমি একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে 30 থেকে 400 হচ্ছে, 400 থেকে 4000 হচ্ছে, স্যার, এই যে দেখছেন এবং এক্সপিরিয়েন্স করছেন, এই জার্নিটা কেমন? এই জার্নিটা স্যার একটা যদি বলেন ফ্যান্টাস্টিক একটা জিনিস। আসলে আমার এন্ড থেকে যখন দেখি উই আর ক্রিয়েটিং সামথিং দ্যাট ইজ লং টাইম সাস্টেনেবল, এবং এটা নট কনস্ট্যান্ট এনিথিং, ইউ নিড টু ফেস চ্যালেঞ্জ ইন এভরিডে। আবার এভরিডে আপনাকে সলিউশনও করতে হবে, আবার সামনে আগায় যেতে হবে, প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে, প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে। আবার আপনি 4,000 মানুষের কোম্পানি চালাইতে হলে কিন্তু আপনি একা পারবেন না। সো ইউ নিড টু বিল্ড এ স্ট্রং টিম, যেটা আলহামদুলিল্লাহ আমার অর্গানাইজেশনে আমরা ওইরকম একটা টিম বিল্ড করতে পারছি যারা দে বিলিভ ইন মাই ভিশন। সো দে ডু দেয়ার বেস্ট ফর দ্য কোম্পানি। সো এই জিনিসটা আসলে করতে হলে আপনাকে কিন্তু একটা কঠিন লিডারশিপ ক্যারেক্টার প্লে করতে হয়, যেটা কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি এবং আপনার কথা ডেলিভারি ট্রান্সপারেন্সি সব জিনিস কিন্তু একবারে টেবিলের সামনে খোলা থাকতে হয়। সো ওই জিনিসটা এনজয় করছি আলহামদুলিল্লাহ, এবং নেক্সট কাজ করছি যে ভবিষ্যতে আরো বিশ্ব বড় কিছু করতে চাই, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই গ্লোবালি। জি স্যার। ফাইন, গুড। একটু ওই আপনি ট্যালেন্ট নিয়ে কথা বলছিলেন, আপনি প্রায় বলেন, বিভিন্ন জায়গায় কথা বলেছি আমরা, বিভিন্ন সেমিনারে কথা বলেছি, ইউ সেড যে আমাদের দেশের বাচ্চাদের ট্যালেন্টের অভাব নাই। জি স্যার। বাট সিস্টেমের অভাব আছে, একটু শুনতে চাচ্ছি। ট্যালেন্টটা তো আসলে আমরা পেয়ে থাকি আসলে আমাদের সোসাইটির মাধ্যমে, এডুকেশন সিস্টেম, ইভেন আমরা যখন পড়াশোনা করি, ট্যালেন্ট কিন্তু আমাদের গড গিফটেড আছে, আল্লাহ জন্মগ্রহণ করতে ডিএনএ থেকে আমাদের ট্যালেন্ট হয়। সো এই ট্যালেন্ট আমাদের সবার মধ্যে আছে, কিন্তু আমি যেটা দেখি সেটা হলো চ্যালেঞ্জটা হলো সিস্টেমের না বলে আমি বলবো অপরচুনিটিস। এখন অপরচুনিটিসের চ্যালেঞ্জ আছে, বা অপরচুনিটিসটা আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবল না, যেটা হয়তো ইউএসএ একটা বন্ড কিডসের কাছে যেভাবে অ্যাভেলেবল, আমার কাছে কিন্তু চলো অপরচুনিটি সেভাবে অ্যাভেলেবল না, আমার সোশ্যাল সিকিউরিটি কিন্তু সেভাবে অ্যাভেলেবল না। সো আমি যেটা দেখি ওইটা একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা অ্যাট বিটুপিয়া গ্রুপ আমরা এই যে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি এই দুইটা, এই যে আমাদের দেশে অ্যাভেলেবল যে রিসোর্স আছে, এই যে ট্যালেন্ট কিডস আছে, যারা ট্যালেন্ট, এই যে জেনজি বলি আমরা ওদেরকে, জেনজি আছে, সো ওদের মধ্যে যে ট্যালেন্ট আছে এইটাকে কাজে লাগিয়ে গ্লোবালি যে অপরচুনিটিসগুলো আছে সেইটার সাথে কানেক্ট করে আমরা এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করছি সোসাইটির জন্য। কারেক্ট। অনেকেই একটু ফ্রিল্যান্সিং নিয়ে একটু কিঞ্চিত মিক্স ব্যাক ফিলিং দেয়, যেটা আমি একদমই পছন্দ করি না। কাজ ইজ কাজ। জি স্যার। সো আপনি একটু আপনার জায়গা থেকে বলেন, why should we respect this journey? I'm saying respect. Certainly. আসলে আপনি যদি আমার জার্নিটাকেই আমি জাজমেন্ট করতে বলি, তাহলে ইট ইজ নট ইজি জার্নি। অফ কোর্স নো। ফ্রিল্যান্সিং যারা করে তারা আসলে দিন রাত কঠিন পরিশ্রম করে এই ক্লায়েন্টকে স্যাটিসফাইড করে, তার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে সার্ভিসটা, তার যে প্রোডাক্টটা ডেলিভারি করে, মার্কেটে ডিফারেন্ট কালচারের কাস্টমার না, রাইট। সো তাকে স্যাটিসফাইড করেই আমাকে আসলে ওই রেভিনিউটা সিকিউর করতে হবে। সো আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে এটা রিকগনিশনটা ওইভাবে নাই। আমাদের মার্কেটে একটা প্রপার ডাটাও নাই যে কতজন ফ্রিল্যান্সার প্রপারলি কাজ করে। আমরা অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার, কিন্তু আমরা অন দ্য কন্ট্রি আমরা সার্ভিস এক্সপোর্টিং এর কথা বলি, আমরা হাফ ইত্তেশ করছি, কিন্তু যারা আমার সার্ভিস এক্সপোর্ট করছে তাদেরকে আমরা অ্যাকনলেজ করছি না। ভেরি আনফরচুনেট। ফ্রিল্যান্সারদের জন্য আপনি দেখবেন যে একটা ব্যাংক লোনেরও কোনো সুযোগ নেই এবং কোনো রিকগনিশন নেই। রিসেন্টলি আমি দেখলাম যে ওই যে আইডি কার্ড দিচ্ছে, সো গুড ইনিশিয়েটিভ, আইডি কার্ড দিতেছে, এটার ফলো থ্রুতে হয়তো আরও অনেক কিছু অ্যাড হবে। সো এটা সোসাইটিতে আমাদেরকে এটা রিকগনাইজ করতে হবে, কারণ এটা নট এ সিম্পল জোক। আমি অনেকে মনে করে ফ্রিল্যান্সিং মানে ওই যে মানে আমি খুব ইজিলি অনেক কিছু করে ফেলবো, বিচে বসে থাকবো, দিস ইজ ড্রিম, ডে ড্রিম হইতে পারে, কিন্তু অ্যাকচুয়াল আপনি যদি অ্যাকচুয়াল মানে প্রফেশনাল হিসাবে কাজ করতে চান, ইউ নিড টু বি দ্যাট লেভেল এবং দ্যাট টাইপ অফ কমিটমেন্ট। সো এইটা সোসাইটিতে রিকগনাইজ করতে হবে। আমি কন্ট্রাডিক্টরি আরেকটা কথা বলি এই পয়েন্টেই, এটা আমার রিসেন্ট ফিলোসফি।
আমরা আসলে ফ্রিল্যান্সারদের প্রমোট করছি, এটা আমাদের করতে হবে, কিন্তু প্যারালালি আমাদেরকে কিন্তু অর্গানাইজেশনও বিল্ড করতে হবে। কারেক্ট। আমরা বলি যে আইটি সফটওয়্যারে আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই। এখনকার ডাটা অনুযায়ী আমরা অ্যাপ্রক্সিমেটলি বলি $1 বিলিয়ন আমাদের এক্সপোর্ট আছে, কিন্তু এই যে $5 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই, আপনি যদি ফ্রিল্যান্সারের নাম্বার দিয়ে বা নাম্বার অফ ফ্রিল্যান্সার দিয়ে $300-500 দিয়ে $1 বিলিয়ন করতে চান, এটা যত টাফ, এটা যত দূরের জিনিস, কিন্তু আপনি যদি 10টা বা 5টা ইনফোসিস টাইপের, টিসিএস টাইপের কোম্পানি করেন, দিস ইজ ভেরি ইজি ফর দ্য মানে কান্ট্রি। সো আমাদের কিন্তু এই যে অর্গানাইজেশন বিল্ড করতে হবে, মানে এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, এবং এটা ফোকাস দিতে হবে, কারণ এটাকে প্রায়োরিটি ওয়ানে নিয়ে আসতে হবে। এটা ছাড়া আপনি দেখবেন যে আমরা কখনোই $5 বিলিয়ন রেভিনিউতে যাইতে পারবো না। বিলিয়ন ইজ এ বিগ নাম্বার। আমি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচে পারবেন, আপনি একটা ফ্রিল্যান্সার 500, 1000, সর্বোচ্চ $2000 কামাইতে পারে। সো এইটা দিয়ে আপনি কবে $1 বিলিয়ন কামাবেন? তো কিন্তু একটা অর্গানাইজেশন, একটা ইউএস এর গভর্নমেন্টের একটা কন্ট্রাক্ট নিয়ে আসবে $1 বিলিয়ন। সো আর অনেকগুলি বিটুপি গ্রুপ হতে হবে, অনেকগুলো কোম্পানি লাগবে। এবং আলহামদুলিল্লাহ আমার অলরেডি এই কমিউনিটিতে, আইটি সফটওয়্যার কমিউনিটিতে তো আমি বিগ প্লেয়ার সবার সাথে আমার ভালো সম্পর্ক, কাইন্ড অফ সব সিইও, ম্যানেজিং ডিরেক্টরের সাথে পরিচয় হয়, কথা হয়, ইভেন্টে দেখা হয়। তা আমি এই জায়গাটাতে দেখি যে আসলে আমরা আগাচ্ছি, কিন্তু আমার মনে হয় কিছু ইনিশিয়েটিভ দরকার যে কান্ট্রি ব্র্যান্ডিং এর জন্য। আসলে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংটা খুবই উইক। কান্ট্রি ব্র্যান্ডিংটা এত উইক যে আমাদেরকে আসলে যখন কম্পেয়ার করে, হয়তো অনেকে হাসবে, আমাদেরকে মনে করি ইন্ডিয়ার একটা স্টেট। আমাদের এখানে যে এত অপরচুনিটি, এত ট্যালেন্ট, এইটা আমাদের ব্র্যান্ডিংটা ওইভাবে তৈরি করিনি আমরা। সো আমাদের মেজর ফোকাস দিতে হবে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে। সেকেন্ডলি আমাদেরকে ফোকাস দিতে হবে অর্গানাইজেশন বিল্ডিংয়ে। যারা এই ধরনের এন্টারপ্রেনার আছে, তারা যেন খুব সহজে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, কালচার, ইনফ্রাস্ট্রাকচার। যেমন এই কাজ করতে হলে যেই বেসিক জিনিসগুলো, ইন্টারনেটের সহজলভ্যতা, এখন তো আবার এআই চলে আসছে। এআই চলে আসছে। তো এআই এই যে ট্রান্সফর্মিং একটা টাইম চলে যাচ্ছে, সো এই ট্রান্সফর্মিং টাইমটাতে কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন যে একটা ভালো জিপিইউ, যেগুলো এনভিডিআর জিপিইউ রিসেন্টলি, এগুলো আমাদের দেশে কিনতে গেলে পাওয়াই যায় না। চায়না থেকে ইম্পোর্ট করে আনবেন, হাজারো কমপ্লেক্সিটি, মানে ইভেন কমপ্লিট কোনো চিত্র নেই কীভাবে আনবেন, ট্যাক্স প্যাটার্ন থেকে। সো এগুলো কিন্তু ইজি করে দিতে হবে মানুষজনকে। এই জিপিইউ না পাইলে তো আমি আসলে এআই মেশিন লার্নিং করতে পারছি না, আমি একটা সিস্টেম ডেভেলপ করতে পারছি না, আমি এটা কিভাবে আগে থাকবো। অ্যাবসলিউটলি। আপনি মাঝখানটা খুব দামি কথা বলে ফেলেছেন, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল বিল্ডিং। স্যার, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আপনি নিজের হাতে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, ইউ নো দিস জার্নি অ্যান্ড দিস প্রসেস অ্যান্ড দিস ব্লিডিং অল টুগেদার। আমরা কেন অর্গানাইজেশন ডেভেলপ করতে পারি না? ওকে, এটার যদি অনেকগুলো রিজন হয়, আমি তো আমার কমিউনিটিতে, আইটি সফটওয়্যার কমিউনিটিতে মিশি অনেকের সাথে। তো একটা অর্গানাইজেশন যখন শুরু করে অনেক বড় গোল থাকে, কিন্তু একটা অর্গানাইজেশন যখন 500, 800, 1000 মানুষের অর্গানাইজেশন হয়, তখন অপারেশনাল যে কমপ্লেক্সিটিগুলা, ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলা, তো যারা এন্টারপ্রেনার থাকে তারা আসলে ওই অপারেশনের ভিতরে ঢুকে যায়। ইয়েস, দিস ইজ এ বিগ প্রবলেম। আপনি কিন্তু ভিশনারিজ, আপনি কিন্তু জিনিস বিল্ড করবেন। আপনি যদি অপারেশন হ্যান্ডেল করেন, তাহলে তো আপনি পরের লেভেলের কাজটা করছেন। আপনি চেয়ারম্যান হয়ে 5000 টাকা বিলে সাইন করা আপনার উচিত না, কোনো দরকার নেই। এটা ফাইন্যান্স অ্যাকাউন্টস করবে, এটা সিএফও করবে। বাট আনফরচুনেটলি উই আর ডুইং দ্যাট। আনফরচুনেটলি উই আর ডুইং দ্যাট। সো এই জায়গাটাতে অনেকে স্টাক হয়ে যায় এবং এখানে এসে কম্প্রোমাইজ করে। নাম্বার ওয়ান। এবং এটা করার কারণ আছে। আপনি মনে করেন আমাদের সোসাইটিতে আমরা আসলে ওরকম করে সব কিছু ফেয়ার করতে পারি না। একটা ট্রেড লাইসেন্স করতে চাই ঝামেলা, কমপ্লায়েন্স ড্রিভেন না। সো এখানে যখন দেখেন যে ছোট ছোট জিনিসগুলো আপনারকে পিছিয়ে টানতেছে, তখন কিন্তু আপনি ওটার মধ্যে ঢুকে পড়েন এটা সলভ করার জন্য, কিন্তু আসল ভীষণটা তখন পিছিয়ে যায়। সো আমি পার্সোনালি এই জায়গাটাতে ওকে, আমি এইগুলোর মধ্যে নেই, তোমরা এগুলো ডিল করো। বাট দেন ইউ আর লাকি। তার মানে আপনার সেকেন্ড লেয়ার অফ ম্যানেজমেন্ট টিম, দে আর ভেরি মাচ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড সাউন্ড অল টুগেদার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার এই যে আমি যেটা বললাম যে আমি এমন একটা টিম বিল্ড করছি যে ইভেন আমি যদি নাও থাকি, দে উইল ফরওয়ার্ড দ্য কোম্পানি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। একটু আপনার দিকে আসছি। বিটুপিয়া গ্রুপ এখন আইটি, এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, এআই নিয়ে কাজ করছে, অনেকগুলো ডাইভার্স ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। আমরা তো ক্লাসে পড়াই ডাইভার্সিফিকেশন, যত সহজে পড়াই করাটা ঠিক ততটাই উল্টো। এই যে রিস্কটা নিলেন, কিভাবে নিলেন, কেন নিলেন? এইটা আসলে ওই যে ওয়ারেন বাফেটের, আপনি সবগুলো ডিম একটা বাকেটে রাখা যাবে না। সো আমার যখন অর্গানাইজেশন বড় হইতেছিল, তখন আসলে
আই ফিল ইনসাইড সামওয়্যার ফিয়ার যে এটা একটা রিস্কে পড়তে পারে এনি টাইম। ফানি এক্সাম্পল, মনে করেন ট্রাম্প কালকে বললো বাংলাদেশের উপর স্যাংশন, কোনো অর্থনীতি লেনদেন করা যাবে না, আমি কোথায় যাব? আমার 4,000 লোক কোথায় যাবে? সো এই যে এই ধরনের ভয় কিন্তু আমাদের ভিতরে কাজ করে। সো এই ভয়ের ফিলিংস থেকে আমি দেখছি যে তাহলে ডাইভার্সিফাইড হইতে আর কি কি জিনিস একবারে শোল্ডার নিশে আমার ব্যবসা আছে, একবারে শোল্ডার নিশের ব্যবসা, যেটাতে আমি এটার পাশাপাশি এটা করতে পারবো। এটার কারণেই কিন্তু আমরা যে সাপ্লাই চেইন, দেন ওই যে একটা পাওয়ার সেক্টরে, যদি এটা স্পেশাল রিজন ছিল, পাওয়ার সেক্টরে আমি 2জন ভালো লোক পাইছিলাম যারা আর্লি রিটায়ারমেন্টে চলে আসছে, তাদেরকে দিয়ে সাপ্লাই চেইনের পাওয়ার সেক্টরে একটা কোম্পানি করছি। সো এভাবে করে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন কোম্পানি করছি, বাট দোজ আর অল মাই শোল্ডার বিজনেস, যে ওই ইকোসিস্টেমটাকে এনরিচ করার জন্য। কারেক্ট ফাইন। আমি একটু এআই নিয়ে কথা না বলে থাকতেই পারছি না, এআই নিয়ে কথা বলতেই হবে। এআই নিয়ে মার্কেটে অনেক হাইপ আছে স্যার, মিথ আছে, রিয়ালিটি তো অফকোর্স ইজ দেয়ার। আপনি প্রায় এজেন্টিক এআই অ্যান্ড ভার্চুয়াল এমপ্লয়েজের কথা বলেন স্যার, এগুলো আমাদের মতো বাংলাদেশের জনবহুল মার্কেটকে কিভাবে কনফ্রন্ট করবে বা কিভাবে সহযোগিতা করবে? দুটো ইস্যু এখানে। আচ্ছা, খুশি করার জন্য যদি বলি তাহলে বলবো যে এগুলো পরিবর্তনের সাথে যখন এআই আসতে থাকবে, তাহলে এগুলো পরিবর্তনের সাথে সাথে আমরা অ্যাডপ্ট করবো, আমরাও টিকে যাব। বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। এআই যেভাবে আসতেছে রিয়েলিটি ইজ ডিফারেন্ট। আজকে থেকে আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স এআই যে কী করবে আমরা জাস্ট কল্পনা করতে পারি। জাস্ট একটা ছোটো এক্সাম্পল বলি আপনাকে। আমরা কি করি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিসিপ্লিন এবং কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি কি? এরোস্পেস ইন্ডাস্ট্রিটা, রাইট? সো আপনি দেখবেন যে কোনো এরোপ্লেনের চালানোর জন্য কোনো পাইলট দরকার হবে না, ইটস কামিং, অটো পাইলটিং হবে এবং ভেরি সুন আসবে। আপনি দেখবেন যে এরপরে কি, আমরা যদি মেডিকেলে আসি, ইন্ডাস্ট্রিতে মেডিকেলে এখন একটা ডায়াগনোসিস করলে আপনার রিপোর্ট নিয়ে যাইতে হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তার অ্যানালাইজ করে কিছু একটা লিখে দিচ্ছে, তার এক্সপিরিয়েন্স এবং ওই রোগের অ্যানালাইসিস করে সে লিখে দিচ্ছে। কিন্তু এআই এজেন্ট অলরেডি ইজ দেয়ার, যে আসলে এই ম্যানুয়াল ডাক্তার চেয়ে 100 টাইমস বেটার রেজাল্ট দিতে পারে, অ্যাকুরেট। এটা এখন আছে। সো এখন এই যে পাইলট থাকবে না, ডাক্তার থাকবে না, এরকম তো হইতে পারে না। সো এইরকম অটোমেশন আসতেই থাকবে। আমাদেরকে যেটা করতে হবে অ্যাজ এ ইভলভিং ক্যারেক্টার প্লে করতে হবে, যাতে আমরা ওগুলোর সাথে অ্যাডপ্ট করে নতুন নতুন অপরচুনিটি খুঁজতে পারি, নতুন নতুন জায়গায় নিজেদেরকে আপগ্রেড মাই স্কিল। অফকোর্স স্কিল তো মাইগ্রেট করতে হবে এবং ইভলভিং আকারে যে জিনিসটা আসছে সেটাকে অ্যাডপ্ট করতে হবে, সেটাকে নেক্সট পর্যায়ে নিতে হবে। এখন আমাদের এখানে দেখবেন যে কিছু কিছু নিউজ এরকম হয় যে অমুক ব্যাংক এজেন্টিং এতে গেছিল, আবার ফেরত আসছে, রাইট? বলে আবার হিউম্যান হায়ার করছে, কিছু নিউজ এভাবে আসে দেখেছি, রাইট? এরকম কিছু নিউজ দেখবেন মাইক্রোসফট একবার ফায়ার করছে, আবার হায়ার করছে। সো এই জিনিসগুলো আমি বলবো টেম্পটেশন। এটা যেহেতু নতুন জিনিস, এটা একটা টেম্পটেশনের কারণে ফিরে আসছে, এটা আবার ইমপ্রুভ হবে, আবার চলে যাবে, এরকম করে কিন্তু চেঞ্জ হইতে থাকবে, ব্যাক এন্ড ফোর্থ করে করে একটা জায়গায় যে এই ফুল অটোমেশন হয়ে যাবে। আপনি দেখেন আমাদের দেশে রিয়েল লাইফ এক্সাম্পল, এই আপনি দেখেন যে আমাদের অটো রিক্সাগুলা প্রথমে যখন মার্কেটে আসে মেন রোডে উঠতে দিত না, ঠিক আছে? তারপরে রাস্তাটা উঠতে দিত না, পুলিশ দেখলে এগুলো ধরে 1500 টাকার মামলা দিয়ে দিত। অথচ গভর্নমেন্ট এখন পলিসি করছে অটো রিক্সা কিন্তু বানানোর জন্য সেফটি বুয়েট এটা নিয়ে কাজ করছে, ডিজাইন নিয়ে কাজ করছে এবং 6টা কোম্পানিকে লাইসেন্স দিচ্ছে। এখন কিন্তু এটা বৈধ। এবং আপনি দেখেন এই জিনিসটা যখন এর প্রথম মার্কেটে আসে, আমি পার্সোনালি আমি প্যাডেলের রিক্সায় উঠতাম, আমি অটো রিক্সাটা অ্যাভয়েড করতাম, কিন্তু আমার কাছে এখন কিন্তু ওইটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আপনি যেখানে যান আপনি কিন্তু ওই এই রিক্সাতে যেতে হবে। তো এটা মানে কি, যে অল্প একটু সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু এই অ্যাডাপশন হয়ে গেছে। এআইটা এমনভাবে অ্যাডাপ্ট হবে যে আমরা এখনই ইগনোর করছি, এখন টেম্পটেশনটা নিতে পারছি না, বাট জেনারেশন ওইভাবে রেডি হচ্ছে, বাট ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এটা অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা, আমি একটু ডিপার কাট ডিসকাশনে যাই, কারণ আমরা একটু কয়েকটা ইভিনিং নিয়ে কথা বলছি। তাহলে এই যে এআই নিয়ে আমরা কথা বলছি বা কথা বলতে ভয় পাচ্ছি বা কাজ করতে যাচ্ছি বা কাজ করতে পারছি না বা কাজ করতে চাচ্ছি না, এই যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ, এই জায়গাটা দূর করার জন্য একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রির কোলাবোরেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ। সো ধরেন আমরা আইবি থেকে যেটা করেছি, সিএক্স সাথে আপনারা এসছেন, হাউ ডু ইউ সি এই একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটা কেমন হওয়া উচিত, সো দ্যাট আমরা নিউ টেকনোলজিকে ইনভাইট করতে পারি অ্যান্ড উই ক্যান ইমপ্লিমেন্ট দেম কেয়ারফুলি? এটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের মেইন এডুকেশনটা কিন্তু এই একাডেমিতে যারা 3rd ইয়ার 4th ইয়ার বা গ্র্যাজুয়েশন করছে তাদের থেকে শুরু হয়, তারাই কিন্তু টেকনোলজির লার্নিংটা এখান থেকে শুরু হয়, রাইট? সো ওখানে যদি আমরা হাইটেক প্রযুক্তি না আনতে পারি,
এআই জি। না আনতে পারি, ওখানে যদি জিপিইউ সার্ভার না থাকে, জি ওরা যদি এখানে মেশিন লার্নিং না শিখতে পারে, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এসে কিন্তু স্ট্রাগল করবে। কারেক্ট। সো ওই জায়গাটাতে আমাদের এই যে এডুকেশন সেক্টরে এবং এই আমাদের মতো ইন্ডাস্ট্রি কোলাবোরেটলি এই ধরনের জিনিসগুলো কিন্তু নিয়ে আসবে। আমরা কিন্তু এই ধরনের বিল্ডিং হেল্প ক্যাপাসিটি বিল্ডিংয়ে হেল্প করতে হবে, করতেই হবে এটা। কারণ এই ট্রান্সফরমেশন হ্যাপেনিং। আমি আসলে আপনাকে এটা তো ইম্পর্টেন্ট, এটা তো আমরা করবোই। আমি আপনাকে আরেকটা ছোট জায়গায় ফিউচারের কথা বলে দিই, জি, মানে please. মনে হলো ওই আগের আলোচনা একটু বাদ রেখে আসছি। জি আপনি দেখবেন যে এই অটোমেশন নেক্সট 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 25 ইয়ার্সে যখন এই ফুল অটোমেশন হয়ে যাবে দুনিয়া, তখন দুনিয়াতে কিসের দাম থাকবে? তখন হলো পাওয়ারের দাম। পাওয়ার। মানে দুনিয়া চলবে পাওয়ার, যার কাছে যত বেশি সে তত ক্ষমতাবান পৃথিবীতে। এই জন্য দেখবেন ট্রাম্প কিন্তু এখন তেল যে জায়গায় আসে সব দেশে আক্রমণ করতেছে। ও কিন্তু জানে কোথায় কোথায় ওর পাওয়ার দরকার হবে। সো এই জিনিস কিন্তু গ্লোবালি লিডার যারা তারা কিন্তু বুঝতেছে। সো এই পাওয়ার, যার কাছে পাওয়ার বেশি থাকবে, যার কাছে অটোমেট করার ক্ষমতা বেশি থাকবে, তখন কিন্তু দুনিয়া তারা ডমিনেট করবে, বেশি টাকা তারা আর্ন করবে, তাদের সিস্টেম সারা দুনিয়াতে মানে কাজ করবে। সো এটা বলার কারণ হলো যে ওই চ্যালেঞ্জ আর কামিং। সো ইন্ডাস্ট্রি এখনই কিন্তু আমাদের এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক ইউনিভার্সিটিগুলোর কিন্তু ওই ধরনের জিনিস মাথায় নিয়ে আমাদের স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে, কোথায় আমাদেরকে যাইতে হবে নেক্সট 10 to 15 ইয়ার্স, 25 ইয়ার্স। ভেরি আমি এই যে গল্প চলছে আমি একটা জায়গা থেকে বেরোতেই পারছি না, সেটা হচ্ছে 30 থেকে 400, 400 থেকে 4000, এই জায়গাটাতে আমি এখন আচ্ছন্ন হয়ে আছি। সো এই যে আপনার সেট আপে এত ছেলেমেয়ে কাজ করছে, এই জেনারেশনের মাঝে আপনি স্ট্রেংথ কি দেখেন ওদের, এবং ওদের উইকনেস কি দেখেন? ওকে, স্ট্রেংথ যদি বলেন তাহলে বলবো যে দে আর ভেরি কুইক লার্নার। কুইক লার্নার। আপনি আমি দেখছি আমার প্রতিষ্ঠানে মানে এত ফাস্ট ওরা কাজ করে, এত নতুন একটা জিনিস দিলে আপনি আজকে দিবেন, কালকে ওটা সলিউশন নিয়ে হাজির করবে। হ্যাঁ, এই কুইক লার্নিং কিন্তু আপনি এই জেনারেশন ছাড়া আমাদের সময় ছিল না। আমরা উই আর অলরেডি ব্যাকডেটেড। সো এরা কিন্তু এদের একটা ইউনিক স্ট্রেংথ, এটা কুইক লার্নার। তারা কিন্তু যে কোনো টেকনোলজি নিয়ে নিতে পারে। দে হ্যাভ লট অফ টেকনোলজি টু থিঙ্ক, মানে আপনি অপশন আছে শেখার, তাই তো? এটা হতে পারে। হ্যাঁ, অফকোর্স এটা এখন আরো বেশি টুলস আছে শেখার জন্য। এআই আছে, বিভিন্ন চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো অলরেডি অ্যাভেলেবল, অ্যাক্সেস টু এভরিওয়ান। সো এগুলোর কারণে ওরা কিন্তু হেল্প পাচ্ছে। এটা আমি বলবো যে তাদের যে কুইক লার্নিং ক্যাপাসিটি, এটা তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। এটা তাদেরকে ফিউচারে টিকে থাকতে সাহায্য করবে। আর তাদের উইকনেস যদি আমাকে বলেন, একটা যদি বলতে বলেন, তাহলে আমি বলবো যে দে আর ভেরি ইমপেশেন্ট। আমি দেখি যে অনেকেই probably that can be for technology as well. মেবি ওই আমাদের টেকনোলজি অ্যাডভান্স হওয়ার সাথে সাথে তাদেরকে মেডিটেশন শিখাতে হবে। Very well said. আচ্ছা, সো মেডিটেশনের কথা তো বললেন, তার মানে পেশেন্স, ধৈর্য। স্যার, বিটিপি সিটির ভিশনটা কি সে ধৈর্য থেকে এসছে? ওকে, বিটুপিয়া সিটিটা আসলে এটা আমার একটা ড্রিম, আমার একটা ভিশন, যেখানে আমি দেখি যে নিয়ার ফিউচারে আমার লাইফ টাইমে আমি এমন একটা সিটি করব যেখানে লম্বা লম্বা স্কাইস্ক্রেপার বিল্ডিং থাকবে, হাজার হাজার মানুষ এটার মধ্যে কাজ করতে ঢুকবে, সকালবেলা বিকালবেলা বেরোবে, এখানে রিসার্চ হবে, R&D হবে, এখানে গ্লোবাল অপরচুনিটিস যেগুলো আমরা সারা বিশ্ব থেকে অ্যাকুমুলেট করতে পারি সেগুলো এই সিটির সাথে কানেক্ট হবে, এবং এখানে যে লোকাল ট্যালেন্ট তারা এখানে আসবে, এবং এই দুটো মেলাবন্ধনে একটা ট্যালেন্ট হাব হবে, যেখানে আসলে ফাইন্যান্সিয়ালি সোসাইটি অনুযায়ী আমরা একটা ইনফ্যাক্ট বিটুপিয়া নামটা ওখান থেকে আসছে। বিটুপিয়াটা যখন আমরা নাম নিয়ে আসি তখন আমরা কিন্তু বিটুপিয়া বলতে কোনো ওয়ার্ড কিন্তু নাই, আচ্ছা আছে হলো ইউটোপিয়া। তাহলে ইউটোপিয়া থেকে আমরা যখন বিটোপিয়া করি তখন ইউটোপিয়া মানে হলো একটা কাল্পনিক জগৎ যেটার মধ্যে আসলে সবকিছু আইডিয়ালি চলে, এরকম কোনো কিছু পৃথিবীতে এক্সিস্ট করে না। তো আমরা যখন ব্র্যান্ড নেমটা চিন্তা করলাম যে এরকম যেহেতু এক্সিস্ট করে না, তো ওয়াই নট লেটস মেক ওয়ান। সো উই বি মানে তৈরি করা বা হয়ে যাওয়া, বিটোপিয়া। এখান থেকে আমরা ইউটোপিয়া থেকে বিটোপিয়া নিছি। সো ওইটা ওই ভিশন থেকে, বিটোপিয়া সিটিটার ভিশন ওখান থেকে আসছে আর কি, যে ওই ধরনের আমরা একটা ট্যালেন্ট হাব করব, একটা সিটি করব, স্মার্ট সিটি, যেখানে আসলে অপরচুনিটিস এবং ট্যালেন্টের একটা মেলাবন্ধন হবে, এবং এখান থেকে কমিউনিটি থ্রাইভ করবে, দেশের জন্য কন্ট্রিবিউশন করবে, সোসাইটির জন্য কন্ট্রিবিউশন করবে, বিভিন্ন অ্যাসপেক্টে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। বিউটিফুল। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে আপনি ধৈর্যের কথা বলছেন, টেকনোলজির কথা বলছেন, লিডারশিপের কথা তো আসতেই হবে। মনির, আপনার কাছে লিডারশিপ মানে কি? আপনি একজন তরুণ প্রজন্মের লিডারশিপ, কন্ট্রোল, ক্ল্যারিটি নাকি কেয়ার? তিনটা জিনিস আমি বলেছি, কন্ট্রোল, ক্ল্যারিটি অ্যান্ড কেয়ার। তিনটার একটা দিয়ে তো আর লিডারশিপ হয় না।
আপনাকে লিডার হইতে হলে Combination কন্ট্রোলও of- লাগবে, ক্লারিটিও লাগবে এবং ক্লিয়ারও লাগবে, ভেরি ওয়েল কেয়ারও লাগবে। ভেরি ওয়েল সেড সো কোনো একটা দিয়ে তো আর লিডারশিপ হয় না। লিডারশিপের আসলে আপনার ওই যেমন একটা কন্ট্রোল বা একটা শক্ত ক্যারেক্টার লাগবে, রাইট আবার কেয়ারও করতে হবে আপনার লোকদেরকে, আবার তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটেটও করতে হবে। সো ট্রু অল টুগেদার ইজ and you should have a right combination of রাইট কম্বিনেশন অল অফ দেম। মনির, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, স্যার এই যে জার্নি 30 থেকে 400, 400 থেকে 4000, এই জার্নিতে এমন কোনো ভুল সিদ্ধান্ত ছিল যেটা মনে হচ্ছে এটা এমন নয়, এমন হওয়া উচিত ছিল? ভুল তো রেগুলারলি করি, ভুল তো রেগুলারলি করি। ইস্যু হলো এটা আমরা কত তাড়াতাড়ি ফিক্স করতে পারি। মানে আমরা একটা ডিসিশন নিলাম অর্গানাইজেশনে, আজকে মনে করছি যে এই কাজটা করা ঠিক আছে, এটা আমরা এভাবে করব বা এটা আমরা এভাবে করে ফেললাম, কিন্তু এটার ইফেক্ট দেখে দেখলাম যে এটা তো লং টাইম সাস্টেনেবল না, এটা আমার কমিউনিটির জন্য ভালো না, বা এটা কাউকে হার্ট করছে, তখন কিন্তু আমরা এটা থেকে ঘুরে এসে মডিফাই করে নতুন কিছু করি। সো এই ভুল এবং ভুল থেকে শিক্ষা, ইটস ইভলভিং প্রসেস এবং ফর মি। শিক্ষার থেকে আগে স্বীকার করা যেটা আমার ভুল হয়েছে, হ্যাঁ এই মানসিকতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক্স্যাক্টলি। আমরা একদম শেষের দিকে প্রায় চলে এসেছি। মনির, 5 বছর পরে আমি ধরে নিচ্ছি এআই আমাদের অনেক কাজকে রিপ্লেস করবে অথবা নতুন নতুন কাজ তৈরি করবে, সুযোগ করে দিবে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং মানুষের কোন স্কিলটাকে আমরা আসলে সবার আগে এগিয়ে রাখতে চাই উইথ অল দিস টেকনোলজি অ্যান্ড অল দিস অপশনস? আপনি হিউম্যান কোয়ালিটি জানতে চাচ্ছেন? রাইট। হিউম্যান কোয়ালিটি হলো আসলে মানবিকতা। আপনাকে যে কোনো কিছু করার আগে আপনাকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি, ইজ ইট ফেয়ার, is it going to hurt anyone, is it breaking the laws of the society, is it breaking the laws of the territory? So ওই জিনিসগুলা যদি না থাকে আপনি এই হিউম্যানিটিটা আনতে পারবেন না। You made my day today. থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। মনির, আমাদের এখানে একটা রিমার্কস বুক আছে, স্যার সেখানে একটু আপনাকে রিকোয়েস্ট করছি, লিটল রিমার্কস ফ্রম ইউর এন্ড। থ্যাংক ইউ সো মাচ স্যার। Here is pen. স্যার থ্যাংক ইউ সো Thank you, মাচ Mr. Munir, for joining us, and it's lovely to see you. Okay, thank you so থ্যাংক much. ইউ সো মাচ স্যার। Thank you so much. Thank you. আমাদের প্রত্যেকের জীবনের গল্পটি আলাদা, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানের গল্প আলাদা। বিটিপিআর গ্রুপ এবং তার মুখপাত্র মোহাম্মদ মনির হোসেন আমাদের যেটা বলে গেলেন, মানুষ, দায়িত্ব এবং সিস্টেম নিয়ে তৈরি করতে হয় লিডারশিপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।